চট্টগ্রামে 10 দিন থেকে গতকাল রাতে ঢাকায় নিজ বাড়ি সুলতান নিবাসে ফিরেছে এজওয়ান। এসেই যে রুমে ঢুকেছে তো ঢুকেছে, আর বের হয়নি। এখন বাজে বেলা 11টা। সোলেমান সকালের খাবার খাচ্ছে টেবিলে বসে। বাসার সুলতান গোমরা মুখ করে চেয়ার টেনে বসলেন। সোলেমান একবার চাচার দিকে চেয়ে বললেন, মুখ এমন বাংলা বর্ণমালার ইওরের মতো করে রেখেছো কেন? বাসার সুলতান পাউরুটি মুখে নিয়ে বললেন, এজওয়ান এসেছে গতকাল রাতে, খুব রেগেছিল। কি করে এসেছে বলেনি? আসতে বলো সামনে, বলো আমি ডেকেছি। বাসার সুলতান মেয়েটকে ডেকে বলল। এজওয়ানকে ডেকে বলতে সোলেমান ডাকে তাকে। বাড়ির মেয়েট এজওয়ানকে ডেকে বলল, ছোট স্যার, সুলেমান স্যার ডাকে আপনাকে। কথাটা বলেই মেয়েট চলে যায়। সোলেমান অপেক্ষা করলো এজওয়ানের, কিন্তু এজওয়ান আসলো না। তা দেখে সোলেমান নিজেই এজওয়ানের রুমের বাহিরে দাঁড়িয়ে দরজায় ঠকঠক করে বলল, কিরে, দরজা খুলছিস না কেন? বেঁচে আছিস নাকি মরে গেছিস? মরে গেলে বল, অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে সুলতান মেনশনে আসতে বলে। এজওয়ান রুমের ভেতর থেকে বলল, ভাই, মরিনি, আমি বেঁচে আছি। তাহলে মুখে কি পোকা পড়ছে তোর, নাকি পা হাত ভাঙ্গা যে দরজা খুলতে পারছিস না? সবই আস্ত আছি তোমার দয়ায়। তাহলে দরজা খুলছিস না কেন হারামজাদা? দরজা খুল বলছি তাড়াতাড়ি। এজওয়ান ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে দরজা খুলে দিল। সোলেমান ভেতরে ঢুকে দেখলো পুরো রুম জুড়ে মদের বোতলের ছড়াছড়ি। রুমের এই অবস্থা কেন? খাচ্ছিলাম। খাওয়া শেষ? হুম। তাহলে ফিরে হয়নি। আর শোন, বলো। চাচা বললো তুই রেগে গিয়েছিলি, রাগ করার কারণ কি? এজওয়ানের মুহূর্তে মনে পড়লো সেই মেয়ের কথা, যে কিনা এই এজওয়ান সুলতানকে ধাক্কা দিয়েছিল। এমনি ভাইজান, তোমার চাচা বাসায় আসতে না আসতেই প্রশ্নে ঝুড়ি বসেছিল, সেজন্য রাগ উঠেছিল। সোলেমান এজওয়ানকে আপাদমস্তক দেখে রুম থেকে বের হলো। বসার ঘরে আসতেই দেখলো ইব্রাহিম এসেছে। সোলেমান ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কিরে, আমার বাসায় যে এই সময়? আশ্চর্য, আজকে নতুন এসেছি নাকি তোর বাড়ি? সব ঠিকঠাক? সব ঠিকঠাক মেরি প্যারি দোস্ত, তোকে নিতে এসেছি। নতুন জমি নাকি আমি যে নিতে এসেছিস? নতুন জামাই তো হতেই যাচ্ছিস 8 দিন পর। চল এখন। কোথায়? হ্যাঁ চল না, গেলেই দেখতে পারবি। ইব্রাহিম সোলেমানকে নিয়ে বাইরে আসলো। ইব্রাহিমের গাড়িতে অচেনা এক ছেলেকে দেখে বলল, এই ছেলেকে? আমার নতুন ড্রাইভার ইমন। ইব্রাহিম ইমনকে বলল বসুন্ধরায় নিয়ে যেতে। সকালে আফিয়া সুলতান ইব্রাহিমকে ফোন করে বলেছে সোলেমানের বিয়ে শপিং এর দায়িত্ব তাকে নিতে। সেজন্য ইব্রাহিম চলে এসেছে সোলেমানকে নিতে। বসুন্ধরা মলের সামনে আসতেই তারা মলের ভেতরে ঢুকলো। ইমনকেও নিয়ে আসলো ইব্রাহিম ভিতরে। সোলেমান হঠাৎ মলে আসতে দেখে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, মলে ইসলাম কেন আমরা? মলে মানুষ আসে কিসের জন্য? শপিং করতে? ঈদেরও তো এখনো দেরি আছে। ঈদের না, বিয়ের। কার তোর? কবে ঠিক হলো? ইব্রাহিম মাথায় হাত দিল। আমার বিয়ে হতে যাবে কেন? বিয়ে তো তোর, ভুলে গেলি এত তাড়াতাড়ি? সোলেমানের মনে পড়লো তার বিয়ের কথা। মা বলেছে এসব করতে, তাই তো? এখন কথা কম, শেরওয়ানি পছন্দ কর, তারপর ভাবির জন্য লেহেঙ্গা নিতে হবে। জাস্ট একটা সাদা পাঞ্জাবি কেন? ওসব শেরওয়ানি মেরোনি পড়ছি না আমি। আর ওনার জন্য কোনো লেহেঙ্গা নয়, লাল বেনারসি কেন। এতে সাদা পাঞ্জাবি পরবি? সবসময় তো সাদা পাঞ্জাবি পরিস, এবার বিয়েতে ভিন্ন কিছু তো পর। বিয়ে তোর নাকি আমার? তোর। ইমন মুগ্ধ হয়ে চারিপাশটা দেখলো। এই প্রথম আসা তার বসুন্ধরা। তার আর মেহরিনের বিয়েতে মেহরিনের জন্য সেও এখান থেকে বিয়ে শাড়ি কিনবে। চারিপাশে চোখ বুলিয়ে দেখলো। দূরে থাকা একটা লাল টুকটুকে বেনারসিতে ইমনের চোখ আটকে গেল। বেনারসিটার কাছে এগিয়ে গেল। কি সুন্দর বেনারসিটা! ইমন হাত বুলালো শাড়িটার গায়ে, মূল্য লেখা 1,70,000। ইমন জিজ্ঞাসা করলো দোকানদারকে, দাম কি এইটাই ফিক্স? যে ইমন শেষবার চোখ বুলালো শাড়িটায়। এই শাড়িটা সে কিনবে মেহরিনের জন্য বিয়েতে। 1,70,000 টাকা সে ইনকাম করবে এর মধ্যে। ভাই, শাড়িটা রেখে দিবেন আপনার দোকানে, আমি নিতে আসবো ফের। এই শাড়ি কেউ না কিনলে অবশ্যই রেখে দিব। ইমন চলে আসলো। সোলেমান মলটার আশেপাশে দেখছিল। ইব্রাহিম সাদা পাঞ্জাবি কিনে এনে বলল, এবার বউয়ের বেনারসিটা কিন নিজের পছন্দের মতো। সোলেমান ঠোঁট কামড়ে মেয়েদের সাইটে আসলো। দূরে ঝুলানো এক লাল বেনারসি দেখে এগিয়ে গেল। মূল্য লেখা 1,70,000। ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, এটা প্যাক করতে বল। ইব্রাহিম দোকানদারকে শাড়িটা প্যাক করতে বলে বিল পে করে দিল। শাড়ি পাঞ্জাবি নিয়ে নিচে নামতে ইব্রাহিমের মনে পড়লো ইমন তো তাদের সাথে নেই। পকেট থেকে ফোন বের করে ইমনকে কল করলো। কোথায় তুমি? আমরা গাড়ির কাছে। এই যে ভাইয়া আসতেছি। ইব্রাহিম সোলেমান বসে পড়লো গাড়িতে। ইমন আসতে ইব্রাহিম জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে? ভিতরে ছিলাম, দুঃখিত দেরি হওয়ার জন্য। ইমন গাড়ি স্টার্ট দিল। চোখে এখনো সেই শাড়ির প্রতিচ্ছবি।
এই শাড়িতে তার মেহেরিনকে একদম পুতুল বইয়ের মতন লাগবে। টাকাটা জমিয়ে জমানোর টাকা দিয়ে আগে ইমন এই শাড়িটা কিনবে, অথচ বেচারি ইমন জানতেই পারলো না সেই শাড়িটা আর নেই, সেল হয়ে গেছে। এবং যে শাড়িটা কিনেছে সেও মেহেরিনের জন্যই কিনেছে। সোলেমানকে তার বাসায় নামিয়ে ইব্রাহিম তার বাসার দিকে গাড়ি ঘোরাতে বলল ইমনকে। ইমন লুকিং গ্লাসে ইব্রাহিমকে দেখে বলল, উনি কে ছিল ভাইয়া? এই আসনের এমপি আর আমার কলিজার বন্ধু। ইমন ভ্রু কুচকালো। এমপিরা কি এভাবে ঘোরাঘুরি করে গাড় ছাড়া? দেখে তেমনটা মনে হয়নি। মনে না হওয়াটাই স্বাভাবিক, কারণ ও এখন কোনো রাজনীতির সভায় নেই। সেজন্য ও যখন রাজনীতির ভেতর থাকে তখন ওর গেট আপ এরকম, আর যখন রাজনীতির বাইরে থাকে তখন গেট আপ অন্যরকম। ওনার কি সামনে বিয়ে? হুম ও, হুম তা তোমার বাসায় কে কে আছে ইমন? আমি, মা, আমার বোন। বাবা মারা গিয়েছে। ও সরি। মানুষের মন যেন এক রঙিন ঘুড়ির মতো, কখনো সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, কখনো আবার হাওয়ায় দুলতে দুলতে হারিয়ে যেতে চায় অসীম নীলিমায়। সেই ঘুড়ির সুতো হয়তো নিজের হাতে থাকে না, কেউ না কেউ তাকে নিয়ন্ত্রণ করে, টেনে ধরে কিংবা থামিয়ে দেয় ঠিক মাঝ আকাশে। আমাদের মনেরও তেমনই অবস্থা। কখনো কোনো আনন্দের মুহূর্ত মন একেবারে আকাশ ছুঁয়ে ফেলে, আবার কোনো অদৃশ্য বাধা বা বাস্তবতার ভার তাকে নিচে নামিয়ে আনে। তবুও মন থেমে থাকে না, সে চায় মুক্তি, চায় উঠতে, চায় নিজস্ব রঙে রাঙাতে চারিপাশ। মেহেরিন রুমে নামাজ শেষে জায়নামাজে বসে ভেবে চলেছে কিছু। আজ কেমন জানি একটু মন খারাপ মেহেরিনের, কেন তা জানে না। মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে একদিন ঝরে যাবে। মেহেরিন মৃত্যুকে ভীষণ ভয় পায়, এই একটা সত্য তাকে কুড়ে কুড়ে খায়। মেহেরিন অনেক বছর বাঁচতে চায় তার পরিবার প্রিয়জনদের সাথে। সেরিন রুমে এসে বোনকে জায়নামাজে বসে থাকতে দেখে পাশে এসে বলল, কি রে, কি ভাবছিস? মেহেরিন বোনকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আপু, মানুষ মরে গেলে নাকি মানুষ মানুষকে ভুলে যায়? আমি মরে গেলে কি তুমি আমাকেও ভুলে যাবা? সেরিনের বুক কেঁপে ওঠে। গতকাল তার বাবাও মৃত্যুর কথা বলেছে, আর আজ তার বোন বলছে। তারা কি বুঝে না তাদের মুখে এমন কথা শুনলে তার বুক ফেটে যায়? এমন বাজে কথা কেন বলছিস মেহু? অনেক বছর বাঁচবি তুই, আমার সকল হায়াত তোদের হোক। মেহরিন বুক থেকে মাথা তুলে হাসার চেষ্টা করে বলল, কেন জানি মনে হয় আমি বেশি দিন তোমাদের মাঝে হয়তো থাকবো না। মনে হয় আমি এমনভাবে তোমাদের ছেড়ে চলে যাব যেন আমার অস্তিত্ব একেবারেই মুছে যাবে এই পৃথিবী থেকে। কোথাও আমার কোনো শেষ চিহ্নও অবশিষ্ট থাকবে না। হুশ, মেহেরিন এসব বলে না। কদিন বাদে তোর বিয়ে, সেটাই ফোকাস কর। আর জানিস তোর বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে। মেহরিন জায়নামাজ উঠে ভাঁজ করতে করতে বলে, আব্বা কিনে এনেছে? না, তাহলে তোর জামাই কিনেছে ঢাকা থেকে। জামাই বলছো কেন? এখনো বিয়ে হয়নি আপা। হবে তো বিয়ে কদিন পর। যেদিন হবে সেদিন বলো। সোলেমান বাড়ি ফিরে প্যাকেটগুলো সেই যে বিছানার উপর রেখেছে এখনো সেখানেই পড়ে আছে। সোলেমান নির্নিমেষ চোখে তাকিয়েছে লাল বেনারসিটার দিকে। আচ্ছা, সে তো বলেছে বিয়ে করবে, কিন্তু মেয়েটাকে কি স্ত্রীর মর্যাদা দিতে পারবে? মেয়েটাকে তো ঢাকায় আনবে না সোলেমান। মেয়েটা থাকবে সুলতান ভিলায়, সুলতান নিবাস তার জন্য না। সুলতান নিবাসে কোনো নারী থাকতে পারে না। সোলেমান এসব ভাবার মাঝে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনের নাম্বারটা দেখে মুখে কিঞ্চিত হাসি ফুটলো। ফোনের ওপাশ থেকে রুমাইসা সুলতান, সোলেমানের একমাত্র ছোট বোন, বলে উঠলো, হ্যালো ভাইয়া। বল, শুনছি। কেমন আছিস? ভালো আর থাকতে দিলে কই, তোমায় নিয়ে আমাদের কত চিন্তা হয় জানো। জানি তো। কচু জানো, জানলে কি আর এইভাবে দূরে থাকতে? ঈদ চলে গেল, তারপরও আসলে না। এখন বিয়ে তোমার, তারপরও আসছো না। মেয়েটাকে দেখলেও না, আমি ছবি তুলে এনেছিলাম ওর। ভীষণ কিউট দেখতে মেয়েটা। পছন্দ হয়েছে খুব? ভীষণ, এক দেখাতেই। এখন তোমার হলে হয় পছন্দ। ছবি কি পাঠাবো, দেখবে? সোলেমানের দেখতে ইচ্ছে করলো না, বিয়ের দিনে গিয়ে দেখবে একবারে। না থাক। শপিং করছিস? হ্যাঁ, মা বাবা নিয়ে গিয়েছিল। আচ্ছা, রাখছি তাহলে এখন। সোলেমান ফোন কেটে শাড়ি পাঞ্জাবিটা আলমারিতে রেখে দিল। আজ সন্ধ্যার পর একটা বোর্ড মিটিং আছে, সেখানে যেতে হবে, আর সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এজওয়ান শুনতে পেরেছে তার ভাইজানের বিয়ে। যাক, এবার বউ আসলে তার উপর থেকে ভাইজানের নজর সরবে, এই ভেবে খুশি হলো। এজওয়ানের এসব বিয়ে শাদী ভালো লাগে না, তাই বিয়েতে যাবে কি না এসব নিয়ে ভাবছে না। ব্ল্যাক হুডি মাস্ক পরে সন্ধ্যা হতে বাড়ি থেকে বের হলো। ঢাকার অভিজাত এলাকা গুলশানে এক পুরনো বহুতল ভবনের উপরতলায়। বাইরে চেহারা খুবই সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে সম্পূর্ণ আলাদা জগৎ। নাইট হ্যাভেন, আর বাইরে থেকে দেখলে মনে হবে এক সাধারণ বার, কিন্তু মধ্যরাতের পর ক্লাবের আসল চেহারা দেখা যায়। দেয়াল জুড়ে লাল আলোর ডিজে বক্সের ধোঁয়াশা, আর ভিতরে আলাদা আলাদা ভিআইপি রুম। এখানে আমন্ত্রিতদের জন্য গোপন ডিল চলে, মাদক, অর্থ, শরীর সবকিছু বিনিময়ের মাধ্যম। মেয়েরা হয় লোভে, নয়তো বাধ্য হয়ে আসে, কেউ আবার এসে হারিয়ে যায়। এই ক্লাবে একবার ঢুকলে কেউ আর আগের মতো থাকে না। আজ এখানে একটা গুরুত্বপূর্ণ ডিল হবে। কিছু বিদেশি ক্লায়েন্ট এসে অপেক্ষা করছে কারোর জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরই একজন লোক আসলো, মুখে মাস্ক, শরীরে ব্ল্যাক হুডি। লোকগুলোর সামনে বসে বলল, আমারও অপেক্ষা করছিলেন? জি। আপনি মিস্টার? জি, আমি সেই। টাকাগুলো এনেছেন তো? জি, এনেছি।
কথাটা বলে লোকগুলো কালো একটা সুটকেস লোকটার দিকে এগিয়ে দিতেই লোকটা বলল, টাকা পুরোটাই আছে তো? জি, পুরোটাই 3 কোটি আছে। গুড। 104 নম্বর রুমে গিয়ে দেখুন মেয়েগুলো আছে, হাত পা বাঁধা। পেছনের দরজা দিয়ে নিয়ে যাবেন। ড্রাইভার রেডি আছে আমার। লোকটা চলে গেল সুটকেস নিয়ে। লোকগুলো উঠে 104 নম্বর রুমে গিয়ে দেখলো 10 জন নারী হাত পা বাঁধা অবচেতন হয়ে পড়ে আছে। ড্রাইভার এসে নিয়ে গেল নারীগুলোকে গাড়িতে। নাইট হ্যাভেনের ক্লাবে বসে ড্রিঙ্ক করছে এজওয়ান। আজ বাহাদুরকে নিয়ে আসেনি। শালার ঘরের শালাকে নিয়ে আসলে শুধু জ্ঞান দেয়, সেজন্য আজ এজওয়ান একাই এসেছে। ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতেই দেখলো দরজার কাছে বাহাদুর দাঁড়ানো। ভেতর থেকে একটা বিশ্রী বকা আসে বাহাদুরকে দিয়ে বসলো। বাহাদুর এজওয়ানকে দেখে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে এখানে এসেছিস কেন? তুই কে রে যে তোকে জানিয়ে সব জায়গায় আসতে হবে আমায়? এটা তোর অস্ট্রেলিয়া না, এখানে তোর বাপ ভাইয়ের শত্রুর অভাব নেই। যদি কেউ তোর... আমাকে চিনতে তোর জীবন পার হয়ে যাবে, তাও চিনতে পারবি না এই এজন আসলে কি। তাই আমাকে জ্ঞান দিস না বাহাদুর, তোর জ্ঞান সবসময় মজা লাগে না। আমার কাজ আমাকে করতে দে। কিসের কাজ করতে এসেছি তুই এখানে? আর তখনই একটা মেয়ে এসে এজওয়ানের হাত ধরে টান দিল। এজওয়ান বাহাদুরের দিকে চোখ মেরে বলল, এই যে এই কাজ। এজওয়ান চলে গেল উপরে সেই মেয়ের সাথে। উফ, এই এজওয়ান নারীর জন্য এখানে এসেছে। নীরব শুনশান নীরব রাস্তা দিয়ে চলছে গাড়ি। গাড়ির ভেতর আছে 10-10টি মেয়ে আর ড্রাইভার। দিনের আলো ফোটার আগে মেয়েগুলোকে কাঙ্ক্ষিত জায়গায় দিয়ে আসতে হবে, কিন্তু তার আগে দেখলো মাঝ রাস্তায় একটা কালো ট্রাক দাঁড় করানো। গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে ড্রাইভার বের হয়ে জিজ্ঞাসা করলো, এই কে রে এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালো? গাড়ির দরজা ধরে টান দিতে দেখলো গাড়ির ভিতর কেউ নেই। মুহূর্তে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে পেছনে ফিরতে দেখলো মেয়ে ভর্তি সেই ট্রাকটা কেউ নিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারের মাথায় হাত। নিজের ট্রাককে ফলো করার জন্য এই ট্রাকে উঠে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। ট্রাকটা মুহূর্তে চোখের সীমানার বাইরে চলে যায়। মালিকের কানে খবর গেলে মালিক তো তাকে জানেই মেরে ফেলবে। নাইট হ্যাভেনের 105 নম্বর রুমে এক মেয়েকে হাত পা বেঁধে রাখা হয়েছে। সামনে সোফায় পায়ের উপর পা তুলে টিভি দেখছে এজওয়ান। মেয়েটা ভয়ে কাঁপছে, কাঁপা কাঁপা গলায় বলছে, বেডে যখন দিবে না তাহলে হাত পা বাঁধার কি মানে? এজওয়ান ঘাড় ফিরিয়ে তাকালো। নীল চোখ জোড়া, চাহনি শক্ত। আমাকে বেডের জায়গায় হবে, আমার বেডের জায়গা হবে, তাও আবার তোদের মতন সস্তা মেয়েদের। নাইস জোকস। রাত অব্দি এভাবেই থাকবি, কাল সকাল হলে ছেড়ে দেবো। তারপর নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না। সারা রাত এভাবে রাখার মানে কি? তোর প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই, সো সাইলেন্ট। আমি এখন টিভি দেখছি। মেয়েটা চুপ হয়ে গেল। কে ছেলেভাবে বেঁধে কেন রাখছে? এজওয়ানের ফোন বেজে উঠলো। ওপাশ থেকে শুধু একটাই আওয়াজ আসলো, কথা মতো কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। এজওয়ান বাঁকা হেসে বলল, গুড। নেক্সট টার্গেট যেতে হবে এখন আমাদের। রাজনীতির মূল কেন্দ্রস্থলে জনতার কল্যাণ পরিষদ নামের একটা তথাকথিত জনবান্ধব রাজনৈতিক দলের বোর্ডরুম। এখানে প্রতি মাসে একবার করে উন্নয়ন ও প্রগতির মিটিং হয়, যার আসল উদ্দেশ্য হলো ক্ষমতা ধরে রাখা, টাকা ভাগাভাগি, চক্রান্ত আর নিজ নিজ এলাকার প্রভাব রক্ষা করা। মিটিংয়ে আলোচনার বিষয়সমূহ চাঁদার অডিট, কে কয়টা ঠিকাদারি থেকে কত পেয়েছে আর কাকে দিতে হয়নি, বিরোধী দলের বদনাম ছড়ানোর নতুন পদ্ধতি, সোশ্যাল মিডিয়া বা নাটকীয় গ্রেফতার, গণমাধ্যম পোষা মানানোর কৌশল, কার সাথে রাতে ডিনার আর কে চুপ থাকার জন্য চেক পাবে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, দলের ভেতর যারা বেশি সৎ তাদের ঠেকাতে গোপন প্ল্যান, নির্বাচনী এলাকার শোডাউন, বাজেটে কে কত মানুষ ভাড়া করে আনবে আর মঞ্চে কে কার পাশে দাঁড়াবে। চেয়ারম্যানের উপস্থিতিতে শুরু হলো বৈঠক। সোলেমান এখনো আসেনি। চেয়ারম্যান টেবিলে মাথায় বসেই বললেন, আমরা এই মাসে 28 কোটি বরাদ্দ পাচ্ছি। 3 ভাগে ভাগ, 3 কোটি যাবে মিডিয়া ম্যানেজে, বাকি ঠিকাদার আর অফিস ভাগ বুঝে নেবে। সোলেমান পাশের আসনের এমপি রিয়াজ আলম বললেন, সোলেমান কি মানবে? উনি তো নিজেই একাই এক দল, বোর্ডের প্রতিটা সিদ্ধান্ত আটকে দিচ্ছেন, চাঁদা ভাগ কোনো কিছুতে হাত দিচ্ছেন না। কিন্তু আমি তো সব জেনে গেলাম চেয়ারম্যান সাহেব। কথাটা বলতে বলতে রুমের ভেতর ঢুকলো সোলেমান। চেয়ারম্যান বিরক্ত হয়। শুনেই যখন ফেলেছো তাহলে বাধা দিও না সোলেমান। আপনারা যেহেতু বানাতে চান ঠিক আছে, কিন্তু কেন 3 কোটি মিটিয়ে যাবে? কে ঠিক করবে কোন পত্রিকায় কি লেখা হবে? রিয়াজ আলম হালকা হেসে বললেন, আপনার মতো আদর্শবাদীরা রাজনীতিতে বেশি দিন টিকে না ভাই। মিডিয়া চালাতে হয়, গল্প বানাতে হয়, বড় বড় ভাবমূর্তি বলতে যা বোঝায় সেটা এমনি এমনি তৈরি হয় না। সোলেমান টেবিলে হাত রাখেন, চোখ সোজা রিয়াজ আলমের চোখে চোখ রেখে বলে। রিয়াজ আলম চোখ উল্টে বললেন, ভাবমূর্তি বানাতে গিয়ে দেশের সেতু যদি ভেঙে পড়ে, মানুষ যদি ডুবে মারা যায়, তখন আপনারা পোস্টে দেবেন দুঃখজনক লিখে। আপনি কি বুঝেন না? রাজনীতি মানেই একটা ব্যালেন্স। আমরা তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। মিডিয়া চালাই, পোস্টার ছাপাই, মানুষ চালাই, এটাও তো খরচ। এত কথা জানি না। আমি আমার নির্বাচন এলাকায় এই কাঠমান্ডার খেলাতে দিব না। সেতু হোক আর যাই হোক, 30% কাঠ মানে জোড়াতালি দিয়ে সেতু 1 বছর ধসে পড়বে। রিয়াজ আলম চোখ উল্টে বললেন, আপনি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছেন নওয়াজ ভাই।
আপনি কি বোর্ডের সিদ্ধান্ত মানেন না? আপনি যদি দলের ভিতর থেকে কাটা হয়ে দাঁড়ান তাহলে শেষ পর্যন্ত সেই কাটাটাই ছেটে ফেলা হবে। আমরা আপনাকে বন্ধু ভাবি, শত্রু বানাতে চাই না। আপনারা বন্ধুদের মতো আচরণ করুন, তাহলে শত্রু বানানোর দরকারই হবে না। আমি জনতার ভোটে এমপি হয়েছি, পেছনে কারো চেক ছিল না। তাই যখন আমরা গিয়ে বলে চুপ থাকুন, নইলে দেখবেন আমি সোজা বলে আমি দেখার জন্য রাজনীতিতে এসেছি। তাছাড়া আমার এলাকায় কি হবে সেটা জনগণ ঠিক করবে। জনগণের চাওয়ার ভিত্তিতে আমি ঠিক করব, কমিশনধারীরা নয়। আপনি কি আমাদের প্রকল্প আটকে দিবেন? না, আমি শুধু বলেছি রাস্তা হোক, কিন্তু বাজেটের 30% দলীয় ফান্ডে গেলে সে রাস্তা 3 মাসে ভেঙে পড়বে। সে দায় আমি নেব না। এত সৎ হয়ে রাজনীতি চলে না এমপি সাহেব। এটা স্কুল না, এটা রাজনীতি। রাজনীতির নাম দিয়ে যেটা চলে তা দুর্বৃত্ত হন। আমার এলাকায় সরকারি প্রকল্পের কার্ড মানে 0%। জনগণের টাকা লুট করে কেউ উন্নয়ন বলে চালানো, আমি সেই উন্নয়নে বাধা হব। দাঁড়িয়ে থাকবো, দরকার হলে একা। তাহলে আপনি বুঝে নিন আপনি আমাদের বিপক্ষে যাচ্ছেন, একা পড়বেন। আমি আপনাদের হাত ধরে রাজনীতিতে আসিনি, তাই এই ফাপড় আমাকে দেখাবেন না। লুটপাট করার হলে আপনার এলাকায় করুন, আমি বাধা দেব না, কিন্তু আমার এলাকায় হবে না এসব। আর চেয়ারম্যান সাহেব, আপনি বেশ ভালো করে জানেন আমাকে। আমার কথা হেরফের হলে আমি কি করতে পারি তার ধারণা নিশ্চয় আপনার কাছে আছে। তাই সো বি কেয়ারফুল। আমার এলাকায় চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলবো আমি। মাইন্ড ইট। সোলেমান বের হয়ে আসলো বোর্ডরুম থেকে। রিয়াজ আলম চেয়ারম্যানের এমন নীরবতা দেখে অবাক হলো। চেয়ারম্যান সাহেব পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে বলল, নওয়াজ বিপজ্জনক হয়ে উঠেছে, তার উপর নজর রাখতে হবে। কখন কি ফাঁস করে দেয় বলা যায় না। ফোনটা পকেটে ভরলো চেয়ারম্যান। রিয়াজ তা দেখে বলল, আপনি সুলেমানকে এত ভয় পান কেন? ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে রিয়া। প্রতিটি মন্ত্রী এমপির আমলনামার প্রমাণ তার কাছে আছে। তার উপর সে যেভাবে তার এলাকায় প্রভাব বিস্তার করেছে, সব এমপি মন্ত্রীকে ছাপিয়ে গিয়েছে। তো তাকে শেষ করে দিলেই তো হয়। মুখে বলা সহজ, করতে গিয়ে জানবে সুলেমান কি জিনিস। এখন থেকে ওর এলাকা ব্যতীত আর কোনো মিটিংয়ে তাকে দেখা হবে না। ধানমন্ডি 2 বাড়ি নং 29-এর নিচ কক্ষে বিশ্রাম করছিল এক পুরুষ। বিছানার পাশেই আছে টাকার সুটকেস, যেটা গতকাল রাতে এসেছে হাতে। আকস্মিক ফোনের শব্দে চোখ মেলে তাকায় সেই পুরুষ। বিরক্তিতে চসূচক উচ্চারণ করে ফোনটা রিসিভ করে বলল, কে? ওপাশ থেকে ড্রাইভার ভয়ার্থ গলায় বলল, স্যার, মেয়েগুলোকে নিয়ে পৌঁছতে পারেনি। মাঝ রাস্তা থেকে কে যেন ট্রাক সামতে মেয়েগুলোকে নিয়ে চলে গেছে। কথাটা কর্ণকুহর হতে পুরুষটি সেই ড্রাইভারকে বিশ্রী রকমের একটা বকা দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই গাড়িতে থাকতে মেয়েগুলোকে নিয়ে কি করে যেতে পারল? মাদার বাচ্চা, তুই ওই মেয়েগুলোকে খুঁজে বের করবি, তা না হলে তোর ঘরের মা বোনদের নিয়ে আসতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ভয়ে গলা শুকিয়ে আসলো ড্রাইভারটার। পুরুষটা ফোন কেটে দিল, আর সাথে সাথে সেই বিদেশি ক্লায়েন্টগুলোর ফোন আসলো। পুরুষটি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে ফোনটা রিসিভ করে বলল, দেখুন মিস্টার ট্রাম্প, রাস্তায় পুলিশ থাকায় মেয়েগুলোকে জায়গা মতন ডেকে আসতে পারেনি। 2 দিন সময় দিন, রাস্তা ক্লিয়ার হলে পৌঁছে দিয়ে আসবো। কথাটা বলে যুবকটা ফোন কেটে দিল। কল লাগালো বাবার নাম্বারে। পুরুষটির বাবা কল রিসিভ করতে পুরুষটি চিৎকার করে বলল, মেয়েগুলোকে কে কে সরিয়ে নিয়ে গেল? আজকের দিনের মধ্যে আমার খোঁজ চাই, তা না হলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আব্বা। আমার হাতে আর কোনো মেয়ে নেই যে ক্ষতিপূরণ করবো এর। ফোন কেটে গেল। ওপাশ থেকে পুরুষটির কাউকে গলা ছেড়ে ডাক দিল আর বলল, মদ ফুরিয়ে গেছে, মদ নিয়ে রুমে। কাঁপতে কাঁপতে মদের বোতল হাতে নিয়ে ঘরের অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো এক বিবর্ণ বিধ্বস্ত নারী। চোখে ক্লান্তি আর মুখে হেরে যাওয়া দিনের ছাপ। তার পায়ের শব্দ যেন আতঙ্কে পদধ্বনি। ধীরে ধীরে এগিয়ে গেল সেই জানোয়ারটার দিকে, যাকে সমাজ তার স্বামী বলে চেনে। পুরুষটা নারীর হাত থেকে বোতলটা এমনভাবে ছিনিয়ে নিল যেন সে একটা জিনিস, অনুভূতিহীন কোনো বস্তু। এরপর কোনো প্রকার ভূমিকা ছাড়াই সে একরাশ ঘৃণা আর উন্মত্ততায় নারীটাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। নারীর পিঠে ব্যথা জমে উঠল, কিন্তু আর্তনাদ করারও ইচ্ছে নেই, কারণ তার কান্নার ভাষাও যেন ত্যাগ করেছে তাকে। এক ঢোক মদ গেলে সেই পুরুষ তার ভেতরের পশুটাকে মুক্ত করলো। নরকের অন্ধকার থেকে উঠে আসা এক দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ল নারীর শরীরে। হাত, নখ, দাঁত সবকিছু যেন এক একটি অস্ত্র হয়ে উঠল। শ্বাসরুদ্ধ হয়ে এলো নারীর। বুকের ভেতর জমে উঠল এক অনুচ্চারিত চিৎকার। চোখ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো বুঝিয়ে দিচ্ছিল আর কতটা মরলে একজন মানুষ পুরোপুরি মরে যায়। কেউ না কেউ প্রতিদিন এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, কখনো শ্বশুরের ক্ষুধার্ত দৃষ্টি, কখনো দেবরের চাহনি, যা যেন প্রতিনিয়তই তার শরীরের প্রতি এক অশ্লীল দাবি তোলে। এই বাড়িতে নারীর শরীর মানে শিকার, আর পুরুষের সবাই শিকারী। মুখোশ পড়ে থাকা এক একটা নেকড়ে। যদি কখনো ইতিহাস এই নারীর কথা লেখে, তাহলে পাঠকেরা বই ছুঁয়ে রাখতে সাহস পাবে না। তার কাহিনীতে শব্দ নয়, কেবল
আতঙ্কের গন্ধ থাকবে, যন্ত্রণার ঘ্রাণ থাকবে। প্রতি রাত যেন তার কাছে মৃত্যুর রিহার্সাল। ঘুমের মাঝে চিৎকার করে উঠে সে, কারণ স্বপ্নেও ছায়া ফেলে সেই জানোয়ারের ঘর্মাক্ত বিষাক্ত স্পর্শ। তার শরীর শুধু নয়, আত্মাও কলুষিত হয়েছে বারবার। তবুও সে বেঁচে আছে, কারণ মরতে চাইলেও আত্মহত্যা পাপ। অথচ যদি না হতো তাহলে 60 টাকার দড়ি আর রুমে ঝুলন্ত ফ্যান তো আছে। যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে হয়তো বিয়ের রাতেই নিজেকে শেষ করে দিত। সে যখন প্রথম বুঝেছিল এই স্বামী নামক মানুষটি আদতে তার ধর্ষক, যেদিন বুঝেছিল এই ঘর, এই সংসার, এই সমাজ সবই তার বিরুদ্ধে এক একটি ষড়যন্ত্র, সেই নারী নিজেকে আয়নায় দেখে না, কারণ আয়নাতেও প্রতিবিম্ব দেখে কাঁদে। এক সময়কার প্রাণবন্ত মেয়েটি আজ এক চলমান দেহ মাত্র, যাকে দিনে সবাই ঘরের বউ আর রাতে দেখে উপভোগের পণ্য হিসেবে। সে কথা বলতে ভুলে গেছে, হাসতে ভুলে গেছে। আজকাল শুধু চেয়ে থাকে নীরব স্থির চোখে, যেন অপেক্ষা করছে কোনো এক বিচার দিনের। একদিন নিশ্চয়ই পৃথিবী জানবে তার জীবনের কথা। একদিন হয়তো তার ঘরের দেয়ালগুলো মুখ খুলে বলবে কতবার এক নারী নির্যাতিত হয়েছিল, আর সবাই নীরব দর্শক হয়ে বসেছিল। সেদিন হয়তো অনেকেই লজ্জায় মুখ লুকাবে। শাহবাগ থানায় শরীফ মিসিং কেসের ফাইলটা নিয়ে বসে আছে নিজের ডেস্কে। সাইফ, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সুলতান পরিবারের বিরুদ্ধে, কিন্তু সাইফের মন বলছে এই কেসের সাথে সুলতান পরিবার জড়িত। এই থানার ওসি হামিদ খান এক পুলিশ কনস্টেবলকে দিয়ে ডাক পাঠালো সাইফের। সাইফ ফাইলটা হাতে নিয়ে ঢুকলো ওসির রুমে। ওসি বসতে বলল সাইফকে। সাইফ ফাইলটা ওসির দিকে বাড়িয়ে কিছু বলার আগে ওসি একটা খাম সাইফের দিকে এগিয়ে দিল। সাইফ খামটার দিকে তাকিয়ে বলল, এটা কি স্যার? তোমার ট্রান্সফার হয়েছে, ব্যাগপত্র গুছিয়ে নাও, চট্টগ্রাম যেতে হবে তোমার। আপনার ট্রান্সফার কেন হলো স্যার? সেটা জেনে তোমার কাজ নেই, এবার আসতে পারো তুমি, আর এই ফাইল আমার কাছেই থাকবে। সাইফ বেশ বুঝতে পারলো এই কাজটা সুলতান পরিবারই করেছে। ঢাকা সেনানিবাসের একটি গোপন ইউনিটে কয়েকদিন ধরে চাপা গুঞ্জন চলছে, নতুন কেউ এসেছে। বলা হয় সে এসেছে অস্ট্রেলিয়া থেকে। কেউ তাকে দেখে নাই, কেউ তার মুখোমুখিও হয়নি, কেউ তার আসল নাম জানে না, তার কণ্ঠস্বর কেমন তাও বলতে পারবে না। শুধু কানাঘুষো সে ছেলে নাকি মেয়ে এটাও অজানা। তাকে ডাকার জন্য একটা নাম হলো এজে। এখানকার নিয়ম অনুযায়ী নতুন কেউ এলে একটা মিটিং হয়, পরিচয় পর্ব হয়, তারপর তাকে ধীরে ধীরে কাজে জড়ানো হয়। কিন্তু এবার কিছুই হয়নি। শুধু বলা হয়েছে একজন এসেছে ট্রান্সফার হয়ে। হেডকোয়ার্টারের ফাইল রুমে তার ফোল্ডারে শুধু 4টি শব্দ লেখা, ট্রান্সফার, নিড টু নো, লেভেল ওমেগা, বাকি সব ব্ল্যাক আউট। এমনকি ইউনিট প্রধানকেও সরাসরি কিছু জানানো হয়নি। তার কাজ শুধু একটা অপারেশন স্যাফরন লুপ চালু করা এবং অপেক্ষা করা। তাকে কেউ কখনো চোখে দেখেনি। ইউনিটে যখন তখন প্রবেশ করে না, আবার যখন বেরোয় তখনও কেউ ঠিক চেনে না। অফিসের বেসমেন্ট লেভেলের গোপন একটা ঘর বরাদ্দ তার জন্য, যার দরজা বাইরে থেকে স্বচ্ছ নয়। ভেতরে কনফারেন্স টেবিল ছাড়া কিছু চোখে পড়ে না। কাচের জানালায় যে ছায়া দেখা যায় সেটাও ধোয়াটে। সে কথা খুব কম বলে, যেটুকু বলে সেটাও ভারী গলায়। ঘ্যার ঘ্যার শোনায়, যেন কণ্ঠে ইচ্ছাকৃত একটা পর্দা আছে, যা ইলেকট্রনিক কিছু ব্যবহার করে আসল কণ্ঠ অপ্রকাশিত রাখার চেষ্টায়। তার পোশাক সাধারণ, সেনাবাহিনীর চিহ্ন নেই কোথাও। হাতে সবসময় থাকে একটা কালচে চামড়ার নোটবুক, যাতে আঁকিবুকি চলে, তবে তা আসলে এনক্রিপ্টেড কোড, যা কেবল হেডকোয়ার্টারের স্পেশাল ইউনিট বুঝতে পারে। তার বয়স হয়তো বেশি না, জন্মসাল দেওয়া 1995, অস্ট্রেলিয়ায় ছিল সে মাত্র 1.5 বছর। একেবারে নিঃশব্দে ঢুকে পড়েছিল অভিবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে। নিজের পরিচয় দিয়েছিল আন্তর্জাতিক একটি এনজিওর ফিল্ড রিসার্চার হিসেবে। বাস্তবে সে খুঁজছিল এক মানব পাচার চক্র, যাদের মাধ্যমে বাংলাদেশি মেয়েরা পাচার হয়ে যেত অপরিচিত অন্ধকারে। মিশনটা অসম্ভব ছিল, কারণ চক্রটির ডানাগুলো বহু দেশের কূটনৈতিক ছায়ায় ঢাকা ছিল। এই যে সেখানেও সিল মেরে ফিরেছে প্রমাণ তথ্য নিয়ে, তবে মেন মাথায় কে আছে সেটা ধরতে পারেনি। এর জন্য ডিজিএফআইতে একটা আলাদা ছদ্মনাম তৈরি হয়েছে, দ্য সাইলেন্ট সিল। এবার সে এসেছে ঢাকায় নতুন একটি মিশনে। যে কনফার্ম করেছে এই শহরের অভিজাত শ্রেণীর আড়ালে গড়ে উঠেছে একটি পাচার চক্র, যা আন্তর্জাতিক রুটে মেয়েদের সরবরাহ করে। মিশনটি স্পর্শকাতর, কারণ এতে জড়িত কিছু সামরিক, কিছু রাজনৈতিক ও কিছু বিদেশি সংস্থা। এখানে তার পরিচয় কেউ জানবে না, চেহারা কেউ দেখবে না, শুধু তার ছায়া থাকবে, যেমনটা ছিল অস্ট্রেলিয়ায়। তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ এবার সে মাঠে নেমেছে, নিজ দেশের মাটিতে। এখানে ভুল করার সুযোগ নেই, কারণ প্রতিটা ভুল শুধুই তাকে বিপদে ফেলবে না, বরং প্রভাব ফেলবে গোটা রাষ্ট্রযন্ত্রে। এখানকার চক্রগুলো অদৃশ্য কিন্তু শক্তিশালী। দিনের আলোয় তারা জাতীয় পুরস্কার পায়, রাতের আধারে মানুষ বিক্রি করে। ঢাকায় এজের আগমন ঘটেছে ঠিক গতকাল রাতে। হেডকোয়ার্টারের সিকিউরিটি লগে রেকর্ড আছে একটা গাড়ির প্রবেশ, যার চালকের পরিচয় গোপন। রাত 9:35 সেই গাড়ি প্রবেশ করে দক্ষিণ গেট দিয়ে, তারপর বেসমেন্টের গোপন করিডোর পেরিয়ে থামে সেই ঘরের সামনে, যেখানে আলো জ্বলে না, সিসিটিভি চালু থাকে না, দেয়ালের কাজগুলো বাইরে থেকে প্রতিফলিত। এজের শরীর থাকে কালো লম্বা হুডি সহ জ্যাকেটে ঢাকা, যা তার কাঁধ থেকে নেমে এসে হাঁটুর কাছে থেমে গেছে। এটি ছিল স্টাইলিশ স্যুট সেলাইয়ের জ্যাকেট।
কোনো বাহিনীর লোগো বা পরিচিতি ছাড়া, যা এক্সক্লুসিভ সিক্রেট ফোর্সের সদস্যের পোশাক। তলায় কার্গো প্যান্ট, কোমরের কাছে চাপা দেওয়া একটা ক্ষুদ্র ছুরি আর ছোট একটা সাইলেন্সার। তার জুতার শব্দ নেই, কারণ পায়ে স্পেশাল অপস বুট। মুখে ঢাকা অর্ধেক ব্ল্যাক মাস্কে, চোখে গাঢ় সানগ্লাস, হাতে কালো গ্লাভস। এর মাঝে সে রাতে হেডকোয়ার্টারে আসে একটা এনক্রিপ্টেড কোড মেসেজ: ইউনিট 10 এঙ্গেজ, টার্গেট অ্যাট 2200 আওয়ার্স, 10 এক্সট্রা অন রুট, নো অফিসিয়াল লগস, শ্যাডো এক্সিট ভায়া রুট, ব্রাভো। মেসেজটা পড়ে এজে কিছু লোককে গুলশানে পাঠিয়ে দেয়, সেই 10 জন নারীকে বাঁচানোর জন্য। আর সে নিজেও যায় একা সেই গুলশানের নাইট হ্যাভেন ক্লাবে। আজ মে মাসের 24 তারিখ। উর্মি উঠানে বসে আছে। পরশু মেহেরিনের বিয়ে, অথচ তার কোনো নতুন জামা নেই। বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কি সে পুরানো জামা কাপড় পরে খাবে? উর্মি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, একটা নতুন জামা কিনা দাও না, মেরিনের বিয়েতে কি পরবো আমি? ইতি বেগম মেয়ের কথা শুনে বিরক্ত হলো। জানে মেয়ে তাদের অবস্থা, জেনেও এই কথা বলছে। মা, ভাইরে ফোন দাও না একটা, ভাইয়ের তো চাকরি হয়ে গেছে, কিছু টাকা পাঠাতে কও। টাকা পেলে কি না পাঠিয়ে থাকতো তোর ভাই? বুঝে অবুঝের মতো কথাবার্তা কেন বলছিস? উর্মি মুখ গোমরা করে বসে রইল। সুলতান নিবাসে বাসার সুলতান নিজের জামা কাপড় গুছিয়ে নিয়েছেন ব্যাগে। আজ তারা গ্রামের বাড়ি যাবে সোলেমানের বিয়ে উপলক্ষে। এজওয়ান যাবে না বলেছে, তার কি বলে একটা কাজ আছে, সে ভীষণ ব্যস্ত, পারলে বিয়ের দিন যাবে। ইব্রাহিমও নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে ইমনকে ডেকে বলল, ইমন, কয়েকদিন আমি ঢাকায় থাকবো না, তুমিও কয়েকদিন ইয়াসিনের সাথে থাকবে। একা থাকবে না, কারণ বিরোধী দলের লোকেরা তোমায় চিনে ফেলেছে, তো একা থাকাটা রিস্কি। তুমি ইয়াসিনের বাড়িতেই থেকো। জি, আসবেন কবে? বিয়ে তো 26 তারিখ, আজ 24 তারিখ, 5-6 দিনের ভেতরে চলে আসবো। কথাটা বলে ইব্রাহিম পকেট থেকে 8,000 টাকা বের করে ইমনের হাতে দিয়ে বলল, বাসায় টাকা পাঠিও, আর নিজের জন্য খরচ করিও এই কদিন, আসছে। ইমন কৃতজ্ঞতা প্রকাশ করলো। কিছু টাকার আসলে দরকার ছিল। ইব্রাহিম চলে গেল সোলেমানের বাড়ি। সোলেমানের বাড়িতে এসে দেখলো বাসার সুলতান রেডি, কিন্তু সোলেমান এখন বসে ব্রেকফাস্ট করছে। এই ছেলে কি যাবে না নাকি? কি রে, এখনো খাচ্ছিস? যাবি না? সোলেমান ছোট্ট করে জবাব দিল, কখন? খাওয়া শেষ হলেই। সোলেমানের খাওয়া শেষ হলে তারা তিনজন বেরিয়ে পড়ে। ইয়াসিনের কত শখ ছিল সোলেমান ভাইয়ের বিয়ে খাওয়ার, কিন্তু এজওয়ান ভাই একা দেখে ইয়াসিনকেও থাকতে হলো ঢাকা। দুঃখে কষ্টে তার ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি নিতে। ইয়াসিন ইমনের কাছে গেল। ইমন বিকাশের দোকানে দাঁড়িয়ে মায়ের কাছে টাকা পাঠাচ্ছিল। ইয়াসিনের মুখটা গোমরা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার ইয়াসমিন? কি আর হবে ইমন ভাই, কত আশায় ছিলাম ভাইয়ের বিয়ে খাবো, কিন্তু ভাই আমার নিয়ে গেল না। আমিও দেখেন ভাইরে আমার বিয়েতে দাওয়াত দিব না। ইমন হেসে ফেলল, চিন্তা করো না, আমার বিয়েতে তোমার দাওয়াত দিব। আপনার সামনে বিয়ে নাকি? ঠিক হয়নি, এবার ছুটিতে বাড়িতে গিয়ে ঠিক করব বিয়ে। ও, আগে থেকে পছন্দ করে নাকি মেয়ে? আপনাদের কপাল কি সুন্দর। আর দেখেন আমার কপাল, ভাইয়ের ভয়ে জীবনে একটা প্রেমও করা পারি না। প্রেম করাই বাধা দেয় নাকি? আবার জিগায়, ভাইরে প্রথম দিনই কইয়া দিছি, ইয়াসিন মেয়ে মানুষ রে মারাই কিন্তু পড়বি না, মেয়ে মানুষ সর্বনাশ ডেকে আনে জীবনে। যদি শুনি কাজ রেখে মেয়ে নিয়ে ঘুরতে যাই, রাস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে আসবো। অথচ দেখেন ভাই আজ নিজেই মাইয়া বিয়ে করতে গেছে। ইমন ইয়াসিনের কথাটা টোন শুনে হেসে ফেলল, আহা, কষ্ট পেও না, তোমারও বিয়ে হবে একদিন। দোয়া করেন ইমন ভাই, আমার স্বপ্ন একটা হলেও যেন বিয়া হয় আমার। মহাদেবপুরের সুলতান ভিলা আজ আনন্দমুখর হয়ে উঠেছে। বাড়ির বড় ছেলে এসেছে আজ অনেকগুলো মাস পর। আফিয়া সুলতান ছেলের পছন্দ মতো সব খাবার রেঁধে টেবিলে সাজালো। দীর্ঘ 11 মাস পর এসেছে সোলেমানের বাড়িতে। বিয়ে না হলে বোধহয় এবছর আশাও হতো না। রুমাইসা ভাইকে দেখে গল্প জুড়ে দিয়েছে। রুমাইসার মুখে শুনতে পারলো তার বউয়ের নাম মেহেরিন। সোলেমান একবার উচ্চারণ করলো সেই নাম ঠোঁটে। আফিয়া সুলতান এজওয়ানের কথা জিজ্ঞাসা করলো। দেশে ফিরে একবারও দেখা করেনি এই ছেলে। আল্লাহ জানে কি দিয়ে যে তৈরি করেছে এই ছেলেকে। ইব্রাহিম, আমিরুল, সুলতান আর আনোয়ার সুলতানের সাথে কথা বলছে। মেয়ের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। যা শুনলো মেয়ের বাবা একজন ব্যবসায়ী। দুপুরে খাবারটা খেয়ে তারা একটু আশেপাশে হেঁটে দেখলো। আগামীকাল অলঙ্কারপুর গ্রামে যেতে হবে বিয়ের শাড়ি দিয়ে আসতে। আফিয়া সুলতানা বলেছে সোলেমান আর ইব্রাহিমকে যেতে। এই ফাঁকে সোলেমান মেয়েটাকেও দেখতে পারবে। উর্মি বিকেলে মাকে নিয়ে বাজারে আসে নতুন জামা কেনার জন্য। ভাই তার টাকা পাঠিয়েছে, এবার সে নতুন জামা পরতে পারবে। পছন্দ মতো একটা মিষ্টি কালারের গাউন কিনলো। এটা পরবে বিয়ের দিন। পরের দিন সকাল 10টার দিকে সোলেমান বের হলেন বাড়ি থেকে। হাতে মেহেরিনের বিয়ের শাড়ি। যেতে চাচ্ছিলেন না একদমই, কিন্তু মায়ের জোরাজোরিতে বাধ্য হয়ে বের হতে হলো। বিয়ে শাদী, সাজগোজ এসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এদিকে মেহেরিনদের বাড়িতে চলছে ঘরোয়া করে গায়ে হলুদের তোড়জোড়। সেরিন খুব যত্ন করে মেহেরিনের হাতে মেহেদি দিচ্ছে। পাশে বসে আছেন উর্মি। নিজের চোখে সারা বাড়ির ব্যস্ততা দেখে মুগ্ধ।
আফিয়া সুলতান ফোন করে সানজিদা বেগমকে জানিয়ে দিয়েছেন মেহরিনের বিয়ের শাড়ি পাঠানো হয়েছে, কিন্তু সোলেমান বাড়ি অবধি গেলেন না। বাড়ির পাশের গাছ বাগানের কাছে এসে গাড়ি থামালেন। পকেট থেকে একটা কাগজ বের করে পাশে বসা ইব্রাহিমের হাতে ধরিয়ে দিলেন। আসার পথে আফিয়া সুলতান দিয়েছিল। ফোন দিয়ে কাউকে এসে শাড়িটা নিয়ে যেতে বলে ইব্রাহিম, আমি বাড়ির ভেতরে যেতে পারবো না। ইব্রাহিম নাম্বারটা ফোনে উঠে কল দিল। সানজিদা বেগম ধরলেন। ইব্রাহিম সালাম দিয়ে বলল, বিয়ের শাড়িটা এনেছিলাম তো আপনাদের বাসাটা চিনছি না, কাউকে যদি পাঠিয়ে দিতেন। অবশ্যই বাবা, আমি মেহেরিনকে পাঠাচ্ছি। তুমি কোথায়? গাছ বাগানের পাশে। সানজিদা বেগম ফোন কেটে দিয়ে আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত। হঠাৎ খেয়াল হলো তিনি ভুলে মেহরিনের নাম বলে দিয়েছেন, অথচ মেহরিন তো এখন মেহেন্দি দিচ্ছে। মেহরিন তো মেহেদি দিচ্ছে। সানজিদা বেগম উর্মির দিকে তাকিয়ে বলল, উর্মি মা, একটা কাজ করে দে তো। উর্মি মেহেন্দি ভরা হাত নিয়ে উঠে বলল, হ্যাঁ চাচি বলো। গাছ বাগানের ওখানে দেখ, তোর ভাইয়া আছে, মেহেরিনের শাড়ি নিয়ে এসেছে, নিয়ে আয় তাদের। উর্মির কপাল কুচকালো। ভাইয়া মানে মেহরিনের জামাই? উর্মি হাত ধুয়ে ছুট লাগালো গাছ বাগানের ওখানে। ইব্রাহিম শাড়ির ব্যাগটা নিয়ে গাড়ির বাহিরে অপেক্ষা করছিল। সোলেমান শুনেছে মেহরিনকে পাঠাবে। উর্মি দূর থেকে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত এক লোক দাঁড়িয়েছে। কিছুটা এগিয়ে আসতে চেহারাটা স্পষ্ট হলো। এই লোকটাকেই তো সে ঢাকায় দেখেছিল। তার মানে এই লোকই মেহরিনের স্বামী। উর্মির মুখে একটু লজ্জার ছায়া দেখা গেল। ইস, আর সে কিনা এই লোককে নিয়ে অন্যরকম কল্পনা করেছিল। আস্তাগফিরুল্লাহ, বান্ধবীর স্বামীকে নিয়ে এমন ভাবা, তওবা তওবা। উর্মি ভদ্র মতন এগিয়ে এসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।